নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। এই সেই পূর্ণ ভারতভূমি, যে দেশের মাটি শ্রেষ্ঠ মুনি ঋষিগণের পদধূলিতে পবিত্র হইয়াছে। এই মহামানবের সাগর তীরে ইতিহাসের পর্বে পর্বে যেসব মহাপুরুষ আবির্ভূত হয়েছেন, তারা সকলেই একাধারে যুগপ্রতীক ও যুগনায়ক। স্বামী বিবেকানন্দের বেলাতেও এই সত্যের ব্যতিক্রম ঘটেনি। যেকালে তিনি আবির্ভূত হন, সেকালের অন্তরে নূতন প্রাণ ও শক্তির সঞ্চার করে তাকে নবতর সার্থকতার অভিমুখে প্রেরণা দান করেছিলেন। এই দিব্য প্রেরণাতেই উদ্ভাসিত সুভাষচন্দ্র বসুর জীবন ও বাণী। স্বামীজি এক বিরাট আশা নিয়ে বলতেন, বাংলার তরুণগণ, তোমাদিগকেই আমি বিশেষভাবে আবেদন করি। বাঙালি যুব সমাজের প্রতি এই আহ্বানই অনুরণিত হয়েছিল সুভাষচন্দ্রের হৃদয়ে। এই তরুণকে বরণ করেই রবীন্দ্রনাথ লিখেছিলেন, বাঙালি কবি আমি, বাংলাদেশের হয়ে তোমাকে দেশনায়কের পথে বরণ করি। দেশনায়ক তার জীবনাদর্শন রূপে বরণ করে নিয়েছিলেন যুগনায়ককে। নেতাজির জীবনের বিরাট অংশ অধিকার করে রেখেছেন স্বামীজি। নেতাজি স্বামীজির অনুপূরক। স্বামীজির স্বল্পায়ু জীবনের কিছু অপূর্ণ কার্যভার ন্যস্ত হয়েছিল সুভাষচন্দ্রের উপর। একথা নেতাজি স্বীকার করেছেন তার ভারত পথিক গ্রন্থে। সুভাষচন্দ্র লিখছেন, বিবেকানন্দের আদর্শকে যে সময় জীবনে গ্রহণ করলাম, তখন আমার বয়স 15 হবে কিনা সন্দেহ। বিবেকানন্দের প্রভাব আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিল। তার আদর্শ ও তার ব্যক্তিত্বের বিশালতাকে পুরোপুরি উপলব্ধি করার মতো ক্ষমতা তখন আমার ছিল না, কিন্তু কয়েকটি জিনিস একেবারে গোড়া থেকেই আমার মনে চিরকালের জন্য গাঁথা হয়ে গিয়েছিল। চেহারায় এবং ব্যক্তিত্বে আমার কাছে বিবেকানন্দ ছিলেন আদর্শ পুরুষ। তার মধ্যে আমার মনের অসংখ্য জিজ্ঞাসার সমাধান খুঁজে পেয়েছিলাম। স্বামী বিবেকানন্দের পথই আমি বেছে নিলাম। স্বামীজি ও নেতাজি ভারতবর্ষের মুক্তি আন্দোলনের দুই সর্বপ্রধান প্রণেতা। একজন নবজাগরণের স্থাপক, ব্যাখ্যাতা, অপরজন রূপকার। স্বামীজি যে স্বদেশ ভাবনার ভিত্তি রচনা করেছিলেন, নেতাজি তারই পরিপূর্ণ রূপরেখা। ভারত মাতা বিবেকানন্দ যে স্বদেশ বিপ্লবের বীজ বপন করেছিলেন, তা উত্তরসূরি সুভাষচন্দ্রের মাধ্যমে পল্লবিত হয়ে মহীরুহে পরিণত হয়েছিল। অগ্রজতুল্য স্বামীজি অনুজ প্রতিম নেতাজির শিক্ষা ও জীবন দর্শনের পথপ্রদর্শক এবং কর্মজীবনের পথিকৃৎ। স্বামীজির কর্মধারা ও চিন্তাপ্রবাহ প্রবাহিত হয়েছিল স্রোতস্বিনী সমুদ্রের মতো সুভাষের জীবনে, এবং সুভাষ সেই গতি ও প্রবাহ ধারায় অবগাহন করে হয়ে উঠেছিলেন ভারত পথিক। তাই নেতাজি সুভাষচন্দ্র আত্মজীবনীতে লিখছেন, বিবেকানন্দ এন্টার্ড মাই লাইফ। যুগনায়ক দেশবাসীর জন্য পথ নিরূপণ করলেন, দেশনায়ক সেই পথ ধরে অগ্রসর হলেন। উভয়ের পথ একই লক্ষ্যে পৌঁছবার সোপান, উদ্দেশ্য মানব কল্যাণ তথা স্বদেশের সেবা। স্বামীজি স্বাদেশিকতার মূল ভিত্তি রচনা করে মৌন আন্দোলনের সূত্রপাত করলেন, আর সুভাষচন্দ্র সেই ভাবান্দোলনে অনুপ্রাণিত হয়ে তাকে বাঙ্ময় করলেন। মুখর হয়ে উঠল দেশবাসী। বিপ্লব আকারে রূপ নিল তা সারা দেশে। বিপ্লব আকারে রূপ নিল তা সারা দেশে। পরাধীনতার প্রতিবাদ, মানবিকতার মূল্যবোধ উন্মিলনে এবং বিপুল শক্তি, অদম্য প্রাণবন্ত শক্তির উন্মেষে লোকচক্ষুর অন্তরাল থেকে সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে জুগিয়েছিলেন সে শক্তি। সঞ্চারিত হয়েছিল দেশবাসীকে পরাধীনতার কণ্টকপাশ থেকে মুক্ত হবার জন্য শক্তি। সঞ্চারিত হয়েছিল দেশবাসীকে পরাধীনতার কণ্টকপাশ থেকে মুক্ত হবার জন্য শক্তি, যে শক্তি ছিল মুক্তি আন্দোলনের প্রধান হাতিয়ার। এ এক অলৌকিক সমাপতন। স্বামী বিবেকানন্দ বিশ্ববিজয় সম্পন্ন করে বীরের বেশে ভারতে ফিরে এসেছিলেন 1897 সালের জানুয়ারি মাসে। ওই বছরেরই জানুয়ারি মাসের 23 তারিখে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র। 1902 সালের জানুয়ারি মাসে বালক সুভাষচন্দ্র প্রথম স্কুলে যেতে শুরু করেন।
আর ওই বছরের 4 জুলাই স্বামীজি মহাসমাধিতে লীন হন। শুধু এই সমাপতন নয়, এক দিব্য শক্তির বলয় যেন ঘিরে রেখেছিল সুভাষচন্দ্রকে। শুধু এই সমাপতন নয়, এক দিব্য শক্তির বলয় যেন ঘিরে রেখেছিল সুভাষচন্দ্রকে অল্প বয়স থেকেই। সুভাষচন্দ্র প্রথম জীবনে গভীরভাবে প্রভাবান্বিত হয়েছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেণীমাধব দাসের দ্বারা। সুভাষচন্দ্র লিখছেন, প্রধান শিক্ষক মহাশয় আমার মধ্যে সৌন্দর্যবোধ, নৈতিকবোধ জাগিয়ে দিয়ে গিয়েছিলেন। জীবনে এক নতুন প্রেরণা এনে দিয়েছিলেন, কিন্তু এমন আদর্শের সন্ধান দিতে পারেননি যা আমার সমগ্র সত্তাকে প্রভাবান্বিত করতে পারে। এই অভাব কিশোর সুভাষচন্দ্রকে করে তুলেছিল মানসিকভাবে অস্থির। একটা কিছু না পাওয়ার আর্তি তাকে করত বেদনা হতো। ভারত পথিক গ্রন্থে নেতাজি সুভাষ লিখছেন, এমন একটা আদর্শের প্রয়োজন তখন আমার ছিল যার উপর ভিত্তি করে আমার সমস্ত জীবনটা গড়ে তুলতে পারব। সেরকম সব রকম প্রলোভন তুচ্ছ হয়ে যাবে এমন একটি আদর্শ খুঁজে বার করা সহজ ছিল না। হঠাৎ আলোর ঝলকানির মতো সুভাষচন্দ্র খুঁজে পেলেন তার ঈপ্সিত আদর্শ। এই আদর্শের সন্ধান দিলেন বিবেকানন্দ। সুভাষদের আত্মীয় শরীরচন্দ্র মিত্র কটক এসেছেন। তিনি থাকতেন তাদের বাড়ির কাছে। একদিন তার ঘরেতে বই ঘাঁটতে ঘাঁটতে সুভাষের হাতে এলো স্বামী বিবেকানন্দের রচনাবলী। বইয়ের কয়েক পাতা উল্টেই নেতাজি বুঝতে পারলেন তার আকাঙ্ক্ষার জিনিস তিনি খুঁজে পেয়েছেন। এই জিনিসই এতদিন তিনি খুঁজছিলেন। বইগুলি বাড়ি নিয়ে এলেন। দিনের পর দিন কেটে যেতে লাগলো। সুভাষচন্দ্র আবিষ্ট হয়ে পড়লেন বইগুলিতে। গোগ্রাসে গিলতে লাগলেন। পড়তে পড়তে হৃদয় মন আচ্ছন্ন হয়ে গেল। তাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিল স্বামীজির চিঠিপত্র ও বক্তৃতা। সুভাষচন্দ্র স্বয়ং লিখছেন, স্বামীজির লেখা থেকেই তার আদর্শের মূল সুরটা আমি হৃদয়ঙ্গম করতে পেরেছিলাম। সুভাষচন্দ্র জীবনের প্রথম পর্বে অনুভব করেছিলেন এমন একটা জীবনাদর্শের প্রয়োজন যার উপর ভিত্তি করে সমস্ত জীবনটা গড়ে তুলতে পারা যায়, যে ভিত্তিতে দাঁড়িয়ে জয় করা যায় সমস্ত প্রলোভন। লেখায় প্রকাশিত স্বামী বিবেকানন্দের প্রশ্নের উত্তর খুঁজে পেলেন। স্বামীজির প্রশ্নের মধ্যে জীবনের আদর্শ স্বদেশ হিতৈষিতা। এই স্বদেশ হিতৈষিতার সঙ্গে পরাধীনতার শৃঙ্খলমুক্ত ভারতবর্ষের কথাটি জড়িত ছিল না। তখন সুভাষচন্দ্রের জীবনের ব্রত জগতের মুক্তি। স্বামী বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন ভারতবর্ষের প্রাণকেন্দ্র ধর্ম। ভারতবর্ষের পুনর্বিকাশ ঘটবে তার আধ্যাত্মিকতায়। এই আধ্যাত্মিকতার ভিত্তিভূমি ত্যাগ ও সেবা। এই ভাব তরঙ্গ সেই কালের সমুদ্রের জোয়ারের মতো প্রবেশ করেছিল ভারতের মর্মকেন্দ্রে। কিশোর সুভাষ উদ্বেলিত হলেন স্বামী বিবেকানন্দের স্বদেশ হিতৈষিতা, ত্যাগ ও সেবার আদর্শের। আধ্যাত্মিকতার প্রেরণায় 1914 সালে সন্ন্যাসী হওয়ার সংকল্প নিয়ে সুভাষচন্দ্র বেরিয়ে পড়েছিলেন হিমালয়ের পথে। ভারত তীর্থযাত্রায় সুভাষচন্দ্র খুঁজে পেলেন তার জীবনের লক্ষ্য। এই তীর্থযাত্রায় প্রথমে সুভাষচন্দ্র যান হরিদ্বার। হরিদ্বারের পরে আসেন মথুরায়। এক সাধু তাকে ঘরে ফিরে যাওয়ার পরামর্শ দেন। এই পরামর্শে সুভাষ বিরক্ত হন। বৃন্দাবন হয়ে তিনি এলেন বারাণসীতে। বারাণসীতে তিনি ছিলেন রামকৃষ্ণ মঠে। তখন সেখানে ছিলেন স্বামী ব্রহ্মানন্দ। সেই সময়ে একদিন সুভাষচন্দ্র নিজের মনোগত বাসনা প্রকাশ করে স্বামী ব্রহ্মানন্দের কাছে সন্ন্যাস প্রার্থনা করেন। সুভাষের প্রার্থনা শুনে স্বামী ব্রহ্মানন্দ সেই তরুণের তেজদীপ্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সম্ভবত অনাগত ভবিষ্যতের এক মহান নায়কের অভ্যুত্থান প্রত্যক্ষ করেছিলেন। তাই সেদিন তিনি সুভাষকে বলেছিলেন, সন্ন্যাস জীবন তোমার ক্ষেত্র নয়। অন্তরে বৈরাগী থেকে দেশের জন্য আত্মোৎসর্গ করতে হবে তোমাকে। প্রকৃত অর্থে অন্তঃসন্ন্যাস জীবনযাপন করতেন সুভাষচন্দ্র। একটি চিঠিতে লিখছেন, আমি এখন সন্ন্যাসী নামের অযোগ্য হতে পারি, কিন্তু সন্ন্যাসী বলিলে আমি পূর্বের ন্যায় গর্ববোধ করি। আইসিএস থেকে পদত্যাগ করে বন্ধু চারুচন্দ্র গঙ্গোপাধ্যায়কে প্রেরিত চিঠিতে লিখছেন, কি করব এখনও ঠিক করতে পারিনি। একবার ইচ্ছে হচ্ছে রামকৃষ্ণ মিশনে যোগ দেব। স্বামীজির সঙ্গে নেতাজির কোনো সাক্ষাৎকার ঘটেনি, কিন্তু আশ্চর্যভাবে যুগ নায়কের যুগ আন্দোলনের চিন্তাস্রোতের ফল্গুধারা
নিঃশব্দে প্রবাহিত হয়েছিল দেশনায়কের অন্তরের অন্তঃস্থলে। নেতাজির এই অনুসরণের জন্য নেপথ্য ভূমিকা কোনো ব্যক্তিবিশেষের ছিল না। স্বামীজির সাদেশিকতার জীবন্ত ভাবধারাই তার আজন্ম আকাঙ্ক্ষিত পথপ্রদর্শক। বিবেকানন্দের বাণী ও রচনায় তার প্রেরণা। একজন সর্বত্যাগী বিপ্লবী সন্ন্যাসী স্বামীজি, অপরজন অন্তর সন্ন্যাসী স্বার্থত্যাগী বিদ্রোহী নেতাজি। স্বামীজির জাতীয়তাবোধের প্রতিফলিত চিত্র নেতাজির মানসিকতায় প্রতিবিম্বিত হয়েছিল। তাই সুভাষচন্দ্র তার জীবনাদর্শ সম্বন্ধে বলেছেন, রাজনীতি আমি পেশা বা বৃত্তিরূপে গ্রহণ করিনি। মাতৃভূমির সেবা আমার জপ তপ ও সাধনা ও মুক্তির সোপান। তিনি রাজনীতি বলতে দেশবাসীর সেবাকে বড় করে দেখেছিলেন এবং তিনি তার সহকর্মীদের নিঃস্বার্থভাবে দেশ কল্যাণের কাজে প্রাণপাত করতে অনুপ্রাণিত করতেন। নেতাজি অনুভব করতেন ত্যাগ ব্যতীত কোনো নিঃস্বার্থ সেবাকার্য সম্ভব নয়। তাই তিনি ত্যাগাদর্শের উপর ভিত্তি করেই তার জীবনরূপ কর্মধারাকে সেবা ধর্মের মধ্য দিয়ে পরিচালিত করেছিলেন। আজাদ হিন্দ বাহিনীর সেনাদের উদ্দেশ্যে সেনাধিনায়ক নেতাজির কণ্ঠ থেকে উদ্গীত হলো বীরবাণী। রক্তের ডাক এসেছে, ওঠো জাগো, আর এক মুহূর্তও দেরি নয়, অস্ত্র হাতে তুলে নাও। মহাপুরুষরা পথ রচনা করে গিয়েছেন, ওই পথ দিয়েই আমরা অগ্রসর হব। শত্রুর সৈন্যের সারিবদ্ধতা ভেদ করে আমরা আমাদের পথ করে নেব। আর যদি ঈশ্বর চান, আমরা শহীদের মৃত্যুবরণ করব এবং অন্তিম নিদ্রায় চুম্বন করে যাব ওই পথকে, যা আমাদের সেনাদলকে দিল্লি পৌঁছে দেবে। দিল্লির পথ স্বাধীনতার পথ। সুভাষ আরও বলেছেন, স্বাধীনতার মানে কেবল রাজনৈতিক নাগপাশ হতে মুক্তি নয়, এর মানে অর্থের সমবন্টন, জাতিভেদ প্রথা ও সামাজিক অসাম্যতা বিলোপ এবং সাম্প্রদায়িকতা ও ধর্মীয় অসহনশীলতা দূরীকরণ। স্বামীজির ভাবাদর্শে ভাবিত সুভাষকে বলা হয়ে থাকে স্বামীজির মানসপুত্র। মানসগুরু বিবেকানন্দের প্রতি তাই সুভাষচন্দ্র লিখেছেন, আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিল তার চিঠিপত্র ও বক্তৃতা। তার লেখা থেকে তার আদর্শের মূল সূত্রটি আমি বুঝতে পেরেছি। মানবজাতির সেবা ও আত্মার মুক্তি, এই ছিল তার জীবনের আদর্শ। মানবজাতির সেবা বলতে বিবেকানন্দ স্বদেশের সেবাও বুঝিয়েছিলেন। বিবেকানন্দের প্রতি এত শ্রদ্ধাশীল ছিলেন যে তিনি এক পত্রে আরও লিখলেন, আজ যদি স্বামীজি জীবিত থাকতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন, অর্থাৎ তাহাকে আমি নিশ্চয়ই গুরুপদে বরণ করিতাম। যা হোক, যতদিন জীবিত থাকিব ততদিন যে বিবেকানন্দের একান্ত অনুগত ও অনুরক্ত থাকিব একথা বলা বাহুল্য। ভারতবর্ষের প্রতি নেতাজির শৈশবকাল থেকেই একটা উচ্চ ধারণা ছিল। একথা তিনি তার জননী প্রভাবতী দেবীকে লেখা এক পত্রে উল্লেখ করে বলেছেন, মা, ভারতবর্ষ ভগবানের বড় আদরের স্থান। এই মহাদেশের লোকশিক্ষার নিমিত্ত ভগবান যুগে যুগে অবতার রূপে জন্মগ্রহণ করিয়া পাপ ক্লিষ্টা ধরণীকে পবিত্র করিয়াছেন এবং প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে ধর্মের ও সত্যের বীজ রোপণ করিয়া গিয়াছেন। ভগবান মানবদেহ ধারণ করিয়া নিজের অংশাবতার রূপে অনেক দেশে জন্মগ্রহণ করিয়াছেন, কিন্তু এতবার তিনি কোনো দেশে জন্মগ্রহণ করেন নাই। তাই বলি, আমাদের জন্মভূমি ভারতমাতা ভগবানের আদরের দেশ। ভারতবর্ষকে যদি স্বাধীন হইতে হয় তবে ইহাকে হিন্দু ধর্ম বা ইসলামের বিশেষ আবাসভূমি হইলে চলিবে না। তাহাকে জাতীয়তার আদর্শে অনুপ্রাণিত বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের একত্র বাসভূমি হইতে হইবে। রামকৃষ্ণ বিবেকানন্দের যে বাণী ধর্ম সমন্বয়, তাহা ভারতবাসীকে সর্বান্তকরণে গ্রহণ করিতে হইবে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।